দেশ পাঠিয়েছে পারফর্ম করার জন্য, এখন সাকিব হোক বা যেই হোক, বাট আমি যদি পারফর্ম না করে আমি মনে করি যে ওই প্লেয়ারের বাংলাদেশ টিমের দরকার নেই। মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে সাকিবের অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু মাঠের পারফরমেন্স নিয়ে এভাবে কেউ কখনো বলেননি। সাকিবের এই বিশ্বকাপে 2 ম্যাচের পারফরমেন্স সেই বলার সুযোগটা করে দিয়েছে। কথা বলবো সাকিবের পারফরমেন্স, বিতর্কিত আম্পায়ারিং, এই ম্যাচে একজন পেসার খেলালে, বাড়তি পেসার খেলালে কি সুযোগ সুবিধা বাংলাদেশ বাড়তি পেত, অর্থাৎ ম্যাচটা কোথায় হেরে গেছে বাংলাদেশ, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বাংলাদেশ ম্যাচ জিতুক আর হারুক, নিশ্চয়ই খাবার বন্ধ করেনি আপনারা, খাবার খাচ্ছেন, সেই খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করুন ইরফান সস, পারফেক্ট ঝালে মজাদার সস। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারার পর আম্পায়ারের দুটো সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, এবং দুটো সিদ্ধান্ত বিতর্কিত সিদ্ধান্ত। একটি তাওহিদ হৃদয়ের এলবি আউট, অন্যটি মাহমুদুল্লাহ রিয়াদের এলবি আউট হওয়ার পর রিভিউ নিয়ে বেঁচে যাওয়া, কিন্তু লেগ বাই যে একটা 4 হয়েছে সেটা স্কোরবোর্ডে সেই রানটা যোগ না হওয়া। 17তম ওভারের প্রথম বলের ঘটনা, তখন 18 বলে 20 রান প্রয়োজন, ক্রিজে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় লেগ বিপরের ফাঁদে পড়েন এবং বলটা একদম লেগ স্টাম্পের বেল ঘেঁষা, অর্থাৎ এই আউটটা আম্পায়ার না দিলেও পারতেন। আম্পায়ার যদি আউট না দিতেন তাহলে সাউথ আফ্রিকার রিভিউ নিলে এটা আউট হতো না, যেহেতু আম্পায়ার্স কল, হৃদয় রিভিউ নেওয়ার পরেও সেটা তিনি আউট হয়েছেন। সে জায়গাটা থেকে বাংলাদেশের জন্য এটা একটা বড় ধাক্কা, যেহেতু তাওহিদ হৃদয় সেট ব্যাটার, তিনি যদি ক্রিজে থাকতেন তাহলে বাংলাদেশের ম্যাচটা শেষ ওভার পর্যন্ত নাও গড়াতে পারতো, বাংলাদেশের ম্যাচটা তাড়াতাড়ি জিতে যেত। এবং ওই যেই বলে তাওহিদ হৃদয় আউট হয়েছেন, এলবি হয়েছেন, সেই বলে কিন্তু তাওহিদ হৃদয় একটা সিঙ্গেলও নিয়েছেন। যদি আউট না হতেন সেই সিঙ্গেলটাও কিন্তু বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হতো, সেখানে 1 রান পেতেন। আরেকটা সিদ্ধান্ত যেটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে যেই আউটটা দেওয়া হচ্ছে, লেগ স্টাম্পের বাইরে একদম বল ছিল, এলবি আউট দেওয়া হয়েছিল, সেই বলটা আবার পেছনে লেগ বাই 4 হয়েছে, কিন্তু আউট হওয়ার ফলে, অর্থাৎ আম্পায়ার্স কলে আউট দেওয়ার কারণে পরবর্তীতে রিভিউতে বেঁচে গেলেও সেই 4টা রান স্কোরবোর্ডে যোগ হয় নাই, সেটাকে ডেড বল হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা আইসিসির নিয়ম অনুযায়ী সেটা ডেড বল, এজন্য ওই 4 রানটা বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় নাই। আগের 1 রান, এখন 4 রান, 5 রান, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ম্যাচে বাংলাদেশ হেরেছে 4টা রানের কারণে, যদি এই 4টা রান বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হতো তাহলে কিন্তু ম্যাচের সিনারি ভিন্ন হয়ে যেত। মাহমুদুল্লাহ রিয়াদের যে 4টা রান দেওয়া হয় নাই লেগ বাই, সেটা তখন বাংলাদেশের 22 বলে 26 রান দরকার ছিল, সে 4টা তখন পেলে কিন্তু ম্যাচের সিনারি একদম পাল্টে যেত। সে জায়গায় এই দুটো সিদ্ধান্ত বিতর্কিত সিদ্ধান্ত। তাওহিদ হৃদয় যখন প্রেস কনফারেন্সে তিনিও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন এই আইনগুলো সংশোধন করা যায় কিনা, এবং তিনি আরো বলেছেন যে বাংলাদেশের আর 2-3টা ক্লোজ হোয়াইট ছিল যেগুলো হোয়াইট দিতে পারতো আম্পায়ার, সে হোয়াইটগুলো দেন না, যেহেতু এটা লো স্কোরিং ম্যাচ, এখানে 4 রানের ব্যবধানে ম্যাচ হেরেছে, সেই 2টা রান বা এই হোয়াইটগুলো ম্যাচের ফলাফল কিন্তু ভিন্ন করে দিতে পারতো। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার ব্যাটাররা যত ভালো খেলেছে তার চেয়ে ভালো খেলেছেন আম্পায়াররা। আফ্রিকার ব্যাটার হেনরিক ক্লাসেনকে ম্যান অফ দ্য ম্যাচ না দিয়ে আম্পায়ারদেরকে ম্যান অফ দ্য ম্যাচ দিলেও ভুল হতো না, কারণ বাংলাদেশের বিপক্ষে আম্পায়াররাই আসল খেলাটা খেলেছে। এবার আসি সাকিবের পারফরমেন্স নিয়ে। সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাত্র 1 ওভার করেছেন, 1 ওভারে 6 রান দিয়েছেন। আমার কাছে আশ্চর্য লাগছে যে 19তম ওভারে রিশাদ হোসেনকে নিয়ে আসা হয়েছে, কিন্তু সাকিব বল করেননি। 1 ওভারের পরে সাকিবকে আর নিয়ে আসা হয়নি, মাহমুদুল্লাহ রিয়াদ বল করছেন। মাহমুদুল্লাহ রিয়াদ 2 ওভার বল করে ভালো বল করেছেন। কেন সাকিবকে বোলিং করানো হয়নি, এরপরে বোলিংয়ে আনেনি, সেটা আসলে আমি আসলে জানি না, টিম ম্যানেজার হয়তো জানে, হয়তো হেনরিক ক্লাসেন, ডেভিড মিলারের কথা চিন্তা করে হয়তো আনা হয় না, নাকি অন্য কোনো প্ল্যান ছিল সেটা আসলে জানা নাই। ব্যাটিংয়েও তিনি ভালো করতে পারেননি, মাত্র 4 রান করছেন, এবং যেই বলটায় আউট হয়েছেন হেনরিক নরকিয়ার, একদম শর্ট বল ছিল, শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ উঠেছে। সাকিব আল হাসানের চোখের সমস্যা ধরার পর থেকে তার কিন্তু ব্যাটিংটা এলোমেলো হয়ে গেছে, তিনি সেভাবে ব্যাট করতে পারছেন না, এইটা পুরনো সমস্যা। কিন্তু ইদানিং সময় দেখা যাচ্ছে বোলিংও তিনি ছন্দ হারিয়েছেন, তাই তার পারফরমেন্স নিয়ে কথা উঠছে, এবং তার ভক্তরাও যারা তার একদম ডাই হার্ড ফ্যান তারাও কথা বলছে সাকিব যদি পারফর্ম না করতে পারে তাহলে তাকে দল থেকে বাদ দেওয়া হোক। কেউ আসলে বাংলাদেশ দলে অটো চয়েস না, পারফর্ম করতে পারলে দলে থাকবে, না করতে পারলে দলে থাকবে না। সাকিবকে নিয়ে যখনই সমালোচনা হয়েছে তখনই কিন্তু সাকিব পারফরমেন্স করে ফিরে এসেছেন এবং সবার মুখ বন্ধ করে দিয়েছেন। সাকিবের হাতে আরো ম্যাচ আছে, কমপক্ষে 2টো ম্যাচ আছে, নেদারল্যান্ডসের বিপক্ষে এবং নেপালের বিপক্ষে। সাকিব আসলে কেমন করে, তিনি আসলে আগের সেই সাকিব হয়ে ফিরে আসতে পারে কিনা, কামব্যাক করতে পারে কিনা, এত যে সমালোচনা হচ্ছে, তাকে দল থেকে বাদ দেওয়ার কথা উঠছে, এবং অনেকে বলছে যে এই সাকিব থেকে মেহেদী হাসান মিরাজ, অলরাউন্ডার মেহেদী মিরাজ অনেক বেটার। ঠিক এই যে সমালোচনাগুলো তিনি আসলে সবার মুখ বন্ধ করতে পারেন কিনা পারফরমেন্স দিয়ে, সেটা আসলে দেখার অপেক্ষা আছে সবাই।
আরেকটি কথা বলি যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের প্রত্যেকটা ম্যাচে কিন্তু লো স্কোরিং ম্যাচ হচ্ছে এবং এখানে পেসারদের দাপট। আপনি যদি ভারত পাকিস্তানের ম্যাচটা খেয়াল করেন, দু দলে 4 জন করে পেসার নিয়ে মাঠে নেমেছে এবং পেসাররাই উইকেট সব নিয়েছেন এবং পেসাররাই কিন্তু ম্যাচ জিতেছেন। পাকিস্তানের ভারতকে যে অল্প রানে আটকানো সেটার অবদান পেসারদের, আবার ভারত যে পাকিস্তানকে হারিয়েছে সেটার অবদানও কিন্তু এই পেসারদের। 4 জন পেসার নিয়ে তারা মাঠে নেমেছেন। বাংলাদেশ এই জায়গায় 3 জন পেসার নিয়ে খেলতে নেমেছেন। বাংলাদেশ যদি 3 জনের বদলে 4 জন পেসার নিয়ে মাঠে নামতো তাহলে কিন্তু আজকে পরিস্থিতিটা ভিন্ন হতে পারতো। কেমন ভিন্ন হতে পারতো? দক্ষিণ আফ্রিকা যেখানে 113 রান নিয়েছে, যদি শরীফুল ইসলাম খেলতেন তাহলে সেই জায়গায় হয়তো 113-এর বদলে 100 কিংবা 90 রানে অল আউট হতে পারতো এবং তাহলে বাংলাদেশ কিন্তু ম্যাচটা হারতো না বা হারার সম্ভাবনা কম ছিল। হয়তো শরীফুল ইসলাম তিনি চোট পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে, এরপরে ইনজুরিতে পড়ার পরে তারপরে আসলে তিনি ঠিক সেভাবে প্রথম ম্যাচ থেকে ছিটকে যান। এরপরে কিন্তু আমরা দেখেছিলাম যে ম্যাচের আগের দিন তিনি প্র্যাকটিসে বোলিং করেছিলেন, হয়তো তিনি ফিট ছিলেন বা কিংবা পুরোপুরি ফিট ছিলেন না, সেটা তো আসলে আমরা জানি না কেন তাকে খেলানো হয়নি। তবে শরীফুলকে খেলালে সেটা ভালো সিদ্ধান্ত হতো এবং বাংলাদেশের জন্য সেই ম্যাচটা বাংলাদেশ সেখানে ম্যাচে এগিয়ে যেত। এছাড়া জাকির আলী অনেককে নেওয়া হয়েছে সৌম্য সরকারের বদলে। এখানে আজকে একটা কথা উঠছে যে সৌম্য যেহেতু মিডিয়াম পেসার ছিল, 2টা ওভার তাকে দিয়ে করানো যেত, সে জায়গায় জাকিরের বদলে সৌম্য খেললে মনে হয় ব্যাটিং এর চেয়ে বোলিংটা ভালো করতে পারতো, সেটা বাংলাদেশের জন্য সুবিধা হতে পারতো। কারণ কেন বলা হচ্ছে যে জাকিরের বদলে সৌম্যকে নেওয়ার কথা? কারণ জাকির মাত্র 9 বলে 8 রান করেছে। এই 9 বলে 8 রান তাসকিন আহমেদ সুযোগ পেলে করতে পারতেন, তানজিম হাসান সাকিব করতে পারতেন বা যে কোনো বোলাররাও করার মতো সামর্থ্য আছে। সে জায়গায় যদি জাকির কিন্তু বোলিং করতে পারেন, সে জায়গায় যদি সৌম্য খেলতে পারতেন তাহলে সৌম্য বোলিং করে একটু বাংলাদেশ দলকে এগিয়ে দিতে পারতে বা এই উইকেটে সৌম্য একটু সুবিধা পেতে পারত, সে জায়গায় কথা হচ্ছে। তবে জাকিরের সামনে কিন্তু আজকের ম্যাচে হিরো হওয়ার সুযোগ ছিল। ফিনিশিং রোলে জাকির কিন্তু দারুণভাবে ফিনিশ যদি করতে পারতেন, ম্যাচটা যদি জিতিয়ে আনতে পারতেন তাহলে কিন্তু জাকির হিরো হয়ে যেতেন। তার হাতে সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারতেন তিনি কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে জাকিরের জায়গাটা কনফার্ম হতো। কিন্তু এখন আসলে পরবর্তী ম্যাচে জাকিরকে ড্রপ করে কিনা আসলে বা পরবর্তীতে আবার সুযোগ পায় কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। শুধুমাত্র আম্পায়ারের দোষ দিলে হবে না, আসলে বাংলাদেশের ভাগ্যের দোষ ছিল এবং ব্যাটারদের দোষও ছিল। শেষ ওভারে কেশব মহারাজ স্পিনারদের স্পিন বলে বাংলাদেশের ব্যাটাররা আসলে একটা ছক্কা আদায় করতে পারেননি। ওই ওভারে যদি একটা ছক্কা হতো, মাহমুদুল্লাহ রিয়াদের যেই ছক্কাটা আসলে হয়নি, যেটা আসলে আউট হয়েছে, এডেন মার্করাম যেটা ক্যাচে পরিণত করেছে, অন্য কোনো দলের ক্রিকেটার হলে, বিশেষ করে এশিয়ার কোনো দল বা ছোট দেশের ক্রিকেটার হলে এই ক্যাচটা ধরতে পারতো না। বাংলাদেশের কোনো ফিল্ডার হলে আসলে মনে সম্ভব হতো না, কারণ এটা একটা দুর্দান্ত ক্যাচ ছিল, ভাগ্য তাদের পক্ষে ছিল বেঁধে এই ক্যাচটা ধরতে পারছে এবং মাহমুদুল্লাহ রিয়াদের টাইমিংটা ঠিকঠাক হয়নি, নাহলে ফুল টাচ বলে এটা আসলে নিশ্চিত বাউন্ডারি হওয়ার কথা। এর আগে জাকির যে বলে আউট হয়েছেন সেটাও আসলে বাউন্ডারি হতে পারতো, কিন্তু টাইমিং হয় নাই। এবং শেষ বলটা তাসকিন সেটাও ফুল টাচ ছিল, কিন্তু বাংলাদেশ দলের ব্যাটার আসলে কাজে লাগাতে পারেনি। চেষ্টা করেছেন আসলে ইন্ডিভিজুয়ালি কোনো ক্রিকেটারকে দোষ দেওয়ার সুযোগ নাই। লিটনের দোষ, শান্তর দোষ কিংবা জাকির অনেকের দোষ, মাহমুদুল্লাহ রিয়াদের আসলে কারো দোষ দেওয়ার সুযোগ নেই। আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এমনটা হতেই পারে। তবে ব্যাটাররা যদি একটু ভালো করতে পারতেন, দায়িত্ব নিয়ে খেলতে পারতেন, তাহলে সেটা আসলে ভালোই হতো। তো আমরা আশা রাখছি যে বাংলাদেশ পরবর্তী নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা অবশ্যই জয়লাভ করবে এবং সুপার 8-এ গিয়ে বাংলাদেশ ভালো কিছু উপহার দেবে। এবং আজকের ম্যাচটা বাংলাদেশ হারলেও বাংলাদেশের ভক্তরা কিন্তু অনেকেই খুশি আছে এবং আম্পায়ারিং এ যদি একটু গড়বড় না হতো, বিতর্কিত সিদ্ধান্ত না হতো, তাহলে কিন্তু শেষ হাসিটা বাংলাদেশি হারতো। তো বাংলাদেশের যে বিশ্বকাপের উন্মাদনা ছিল না, সেই উন্মাদনা কিন্তু এখন ফিরে এসেছে এবং বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখা শুরু করেছে, আবার আশায় বুক বাঁধছে যে বাংলাদেশ না সুপার 8-এ যেতে পারবে, বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে পারবে। আমরাও সেই প্রত্যাশা রাখি বাংলাদেশ দল ভালো কিছু উপহার দেবেন আমাদেরকে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।